পতে হর হর মহাদেব। অদ্ভুত, পুরো মনে হচ্ছে রেগিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বিরাট বাবা, অফরোডিং কেন আমাকে। নমস্কার বন্ধুরা, আমি রুচিকা নিয়ে এসেছি লিভিং হ্যাপিলি উইথ এসআরএতে একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি আর আমরা রওনা দিয়েছি হচ্ছে প্রয়াগরাজের দিকে। 16 ফেব্রুয়ারি মানে বুঝতেই পাচ্ছেন অনেকটা দিন হয়ে গেছে যে কুম্ভ মেলা স্টার্ট হয়েছে। আর 26 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডে, যেদিনকে শিবরাত্রি। তো অলরেডি 51 করোড় মানুষ ওখানে পৌঁছে গেছে, হয়ে গেছে তাদের স্নান করা, এতটা আমরা যা খবর পেয়েছি। তো আপনারা নানান রকম ভিডিওস তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আপনারা যদি জানতে চান যে এখন ওখানে সিচুয়েশনটা কি, যে এতদিন হয়ে গেল কেমনভাবে পুরো ব্যাপারটা অর্গানাইজ হয়ে আছে, বা এখনের পরিস্থিতি, শেষের দিকের পরিস্থিতিটা কীরকম, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন। যেহেতু আমরা একদম শেষের দিকে যাচ্ছি, তো শেষের যে ডিটেলসটা সেটা আপনারা আমাদের ভিডিওতে জানতে পারবেন। আর 26 তারিখ যারা যারা যাওয়ার প্ল্যান করছেন তাদের কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, চেষ্টা করব পুরো ডিটেলসটাই যেন আমরা আজকের ব্লগে দিতে পারি। আলু পরোটা খেতে খেতে লং ড্রাইভ, দারুণ এক্সপিরিয়েন্স। ফাঁকা রাস্তা, রোববার দুপুরবেলায়, বাইরে মিষ্টি মিষ্টি রোদ্রু, ভিতরে ভালো ভালো গান যেটা এখন বন্ধ আছে, সুন্দর আলু পরোটা আর লং ড্রাইভ, ঠিক পৌঁছে যাব। আদিত ঘুম হলো? ঘুম হয়েছে, এখনো ঘুম ঘুম ভাব। যাক, খেতে অন্তত উঠলো, খাওয়াটা দরকার। এখনো দেখাচ্ছে হচ্ছে 5 ঘন্টা, মানে 5.5 ঘন্টা এখনো দেখাচ্ছে, 305 কিলোমিটার। আমরা প্রথমে দাঁড়াচ্ছি কোথায়? বাড়ি যাবো, আজকে রাত্রিবেলা বাড়িতে থাকবো। বাড়িতে থাকবো না তো, আজকে রাত্রিবেলা বাড়িতে থেকে দেন কালকে ভোরবেলা বেরোচ্ছি। চলুন দেখাবো কেমন হয় বাড়ি। আমরা দুর্গাপুর ক্রস করে ফেলেছি। ক্রস করার পরে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এবার চায়ের দোকানে এসে দেখছি গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে। একদিকে হচ্ছে সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ, আর একদিকে চা। তো একটু সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ আর চা দিয়ে একটু নাস্তা করে নিয়ে দেন তারপরে আবার বেরোবো আমরা বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে আরও মনে হয় 3.5 ঘন্টা মতন তো আছেই। তো দেখা যাক কেমন হয়, আপনাদের দেখাচ্ছি। এই যে সব জায়গায় গিয়ে তাকে কাজ করতে হবে। একটা একটা দাও, আস্তে করে, আস্তে। আরে বাহ, শিখে নাও, বাড়িতে করতে হবে কিন্তু। চা এখানে 10 টাকা করে, কুল্লারওয়ালি চায় খুব দরকার। চাটা দরকার তো, একদম কড়া করে চা দরকার। গরম। কি নিজে যেই সিঙ্গারাটা ভাজতে দিলে সেটা নিয়ে এসছো নাকি? হ্যাঁ, দুটো ভাজা সিঙ্গারা নিয়ে এসেছি। ভালো।
আমি নিয়ে বসলাম আমার চা, আর এই যে সিঙ্গাড়াটা একটু খেয়ে দেখি। খুব স্পেশাল সিঙ্গাড়া, সুরেন্দ্র ভেজেছে বলে কথা, ভাজতে দিয়েছে বলে কথা, সাথে চাটনি দিয়েছে। অনেক দিন পর সন্ধ্যেবেলা বেশ সিঙ্গাড়া চায় টিফিন করছি, অনেক দিন পর, দারুণ লাগছে। ঘুরতে বেরোলেই সব মজাগুলো হয় না। আমরা তো চা আর সিঙ্গাড়া নিলাম, তুমি কি নিয়েছো আদি? আমি নিয়েছি হচ্ছে চা আর লিটল হার্ট। হ্যাঁ, ফার্স্ট টাইম ইভিনিং চা খাচ্ছি। চা খেতে নেই তাই না বাচ্চাদের? হ্যাঁ, কিন্তু আমার চা পছন্দ। এবার যাওয়া যাক আবার আমাদের গন্তব্যের দিকে, চলুন। আমরা এখন এসে পৌঁছালাম বাড়িতে। বাড়ি হোটেল হাইওয়ে ইনে আমরা রুম নিয়ে রেখেছিলাম আগে থেকে। তো আজকে কিছু ঘন্টারই ব্যাপার, এখন বাজে হচ্ছে রাত 8:30 পৌনে 9টা মতন। খুব তাড়াতাড়ি চলে এসেছি মোটামুটি বলতেই পারেন। তো এখন রাতটা এখানে যেমন করে কাটিয়ে, তো রাত্রিটা হয়ে গেলে সকাল ভোরবেলা আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। তো ডিনার যা আছে এখানেই আমরা পেয়ে যাব, এখানে রেস্টুরেন্টস আছে নিজেদের। রুমে আমরা এসে গেছি। আদিত প্রথমেই ওপরে উঠে বসে পড়েছে। হ্যাঁ, এখানে ঠান্ডা পড়েছে, মোটমাট ঠান্ডা বলতে আমরা যেটা পেলাম সব থেকে কম, মানে রাস্তাতে আমরা দেখতে পাচ্ছিলাম 18, তো এখন কত হবে? 18 20 দেখাচ্ছিল। তো এখন মোটমাট রাস্তায় ছিল 18, এখন দেখাচ্ছে 20। তো 20 ডিগ্রি আছে সেন্টিগ্রেড, তাই জন্য আদিতকে আমাকে পরাতে হয়েছে জ্যাকেট। যথেষ্ট ঠান্ডা লাগছে। রুমে এসে গেছি, টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ডিনার করে নিই। আজকে রাতটায় আপনাদেরকে টাটা করছি, কালকে সকালবেলা আবার এই ভিডিওটা কন্টিনিউ হবে, সাথে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 6টা, পুরো অন্ধকার হয়ে আছে, আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, 4টে 4:30 উঠে গেছিলাম। প্ল্যান ছিল যে 5:30টার মধ্যে বেরিয়ে যাবো, বাট হলো না সামাও। তো আমরা এখন বেরোচ্ছি, আর আর্ধেকটা রাস্তা বাকি আছে প্রয়াগরাজের দিকে। চলুন এবার আমাদের সাথে জার্নি করুন প্রয়াগরাজ অবধি। দেখছি কেমন হয়, কি ডিটেলস, চেষ্টা করবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করার। এখন টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি। সামনে হালকা করে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ঝাপসা করে, জানি না ক্যামেরায় সেটা আসছে কি না। আর সানরাইজ হচ্ছে পেছনে হচ্ছে। চালাচ্ছেন জ্যাকেট পরে। জার্নিটারও নিজস্ব একটা আলাদা মজা আছে। সামনে পাহাড়, এখন অবধি রাস্তা ফাঁকা। এখন বাজে হচ্ছে সকাল 8:45, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ঔরঙ্গাবাদের হোটেল নিউ গুরুদেব বসেরাতে। এখানে দেখলাম অনেকেই ব্রেকফাস্টের জন্য দাঁড়াচ্ছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। রাস্তা এতক্ষণ অবধি ঠিকই ছিল, কোনো জ্যাম বা আমরা এখন অবধি কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা বেশ ভালোই সময়টা আমাদের অনেকটা এগিয়ে আসতে পারলাম আমরা খালি ছিল বলে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি যাচ্ছে, অনেকই গাড়ি যাচ্ছে। তো যেরকম সময় যাবে, যত বেশি টাইম যাবে তত বেশি ভিড়টাও বাড়বে। বাবা জ্যামটা চাই না, দেখা যাক কেমন কি হয়। আমরা অর্ডার করেছি আমাদের ব্রেকফাস্ট, এবার আসুক তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি। আজকের ব্রেকফাস্ট আমাদের জন্য হচ্ছে একদম হাতে গরম তাওয়া রুটি,
জিরা আলু, কেন এখন আমরা পুরো ভেজ খাচ্ছি, পেঁয়াজ রসুন এইসব খাচ্ছি না, যেহেতু তীর্থে যাচ্ছি। আর তার সাথে সাথে দইটাও ভালো, বেশ ভালো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি আবার প্রয়াগরাজের দিকে। কতক্ষণে পৌঁছাচ্ছি আপনাদেরকে অবশ্যই জানাবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখন বাজে 2:24। খুবই ভালো আমরা এসেছি, কোনো ওরকম অসুবিধা হয়নি। 15 মিনিটে জ্যাম পেয়েছিলাম, তাও ওটা জ্যাম না, চলছিলই বেশ গাড়ি। আর দেখুন আমরা প্রয়াগরাজে ঢুকে গেছি, আর দেখাচ্ছে মাত্র 59 মিনিটস বাকি, 28 কিলোমিটার্স। এবার এখান থেকে যেমন ডান দিকে গাড়িগুলো ঢুকে যাচ্ছে, তাই জন্য কিছুটা একটা ফেরার রাস্তা, অন্য দিক থেকে গাড়ি এসে এই দিক থেকে ঢুকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই জন্যই এইগুলোতে একটু টাইমটা লেগে যাচ্ছে, কিন্তু ওই রকম অ্যাজ সাচ কোনো জ্যাম আমরা কিন্তু পাইনি। হ্যাঁ দেখুন, এই দেখুন এটা টপকে গেলাম, পুরো রাস্তাটা দেখুন ফাঁকা, একদমই ফাঁকা রাস্তা, একদমই ফাঁকা রাস্তা। আর বাকি হচ্ছে 24 কিলোমিটার। এখন অবধি কোনো জ্যাম নেই, আশা করি আমরা ঠিকঠাক পৌঁছে যেতে পারবো টাইমেই, যা টাইম দেখাচ্ছে। ওদিক থেকে ফিরছে সব গাড়িগুলো, কারণ স্যাটারডে সানডে ছিল, উইকেন্ডসেই সব থেকে বেশি ভিড়, তো সেই ভিড়ের গাড়িগুলোই ফিরছে। আজকে যেহেতু সোমবার আমরা যাচ্ছি, ভিড় যারা পাচ্ছেন তারা নিশ্চয়ই উইকেন্ডসে গেছেন, আর না হলে অমৃত স্নানের দিনগুলোতে গেছেন, তাই জন্যই ওরকম ভিড় আর ওরকম জ্যাম। আর জ্যামটাকে কন্ট্রোল করারও একটা জায়গা আছে, সেটা হচ্ছে যখন বেশিরভাগই জ্যাম হচ্ছে ট্রাকের জন্য। এবার যখনই সামনে আপনারা ম্যাপে দেখতেই পাচ্ছেন যে জ্যাম হচ্ছে, নিয়ে নিন লেফটের দিক থেকে সার্ভিস রোড ধরে আস্তে আস্তে ক্রস করে চলে আসুন। যখনই দেখবেন যে এরকম জ্যাম হচ্ছে, আগে থেকে দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন সার্ভিস রোড নিয়ে চলে আসার। ফ্লাইওভারগুলোকে তখন একটু অ্যাভয়েড করবেন। হাইওয়ে থেকে আমরা লেফট নিলাম, লেফট নিয়ে দেখাচ্ছে আরও 20 কিলোমিটার আছে, একদম সরু গলি। ওই দিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে যাচ্ছে, এখানটাতে একটু সময় তো লাগবেই। হ্যাঁ একদম সঙ্গম নোজ অব্দি যাচ্ছি, দেখি গাড়ি কতটা যেতে দেয়। হ্যাঁ সেটাই আমরা ইয়ে করেছিলাম, যে আজকে যেহেতু ফাঁকা থাকবে আমরা জানতাম, যতটা আমরা আইডিয়া করেছিলাম, তো আশা করি যে অতটা যেতে পারবো। এবার যেরকম রুলস থাকবে, রুলস তো আর ভাঙবো না, যেরকম বলবেন সেরকমভাবেই করবো আমরা ওখানে। একদম সরু গলি, হ্যাঁ, চারিদিকে দোকানপাট, মিষ্টির দোকান, ফলের দোকান, ফুলের দোকান। যারা সঙ্গম থেকে ফিরছে তাদের লাইনটা হচ্ছে এই ডান দিকে, আমরা সঙ্গমের দিকে যাচ্ছি এখন। আর দেখাচ্ছে যে 7.4 কিলোমিটার্স আছে, দেখা যাক কতটা যেতে পারি, কতটা গাড়ি যেতে দেয় সেটা দেখি। এইদিকেও গাড়ি ঢুকে যাচ্ছে কিছু, আমাদেরকে গুগল দেখাচ্ছে এইদিকে দেখুন, এখান থেকে রাস্তা ছেড়ে দিয়েছে, গাড়ি ঢুকতে দিচ্ছে। ভাগ্যে কতটা আছে যাওয়ার এগিয়ে। আর আছি হচ্ছে আমরা 4.2 কিলোমিটার দূরে। এই ব্যারিকেডটাও কিন্তু খোলা, সব হেঁটে হেঁটে যাচ্ছে, চারিদিক দিয়ে লোকজন। হ্যাঁ আরো কত ভিড় ছিল, তার মানে আর 4 কিলোমিটার বাস। আমরা ত্রিবেণী সঙ্গমের 2.4 কিলোমিটার অবধি এসে গেছি, মানে 2.4 কিলোমিটার পরে ত্রিবেণী সঙ্গম। এইটুকু রাস্তা জ্যাম স্বাভাবিক, সেটা তো হওয়ারই কথা। অনেকে পায়ে হেঁটে যাচ্ছে, ভ্যানে করে, অটো করে, টোটো করে, সব রকমভাবেই তারা যাচ্ছে। আমরা গাড়িতে যাচ্ছি, দেখি কত দূর অবধি যাওয়া যায়। মনে তো হচ্ছে ছাড়া আছে, কিন্তু
হ্যাঁ, আমরা জানতাম যে 3 কিলোমিটার আগেই লাস্ট পার্কিং, কিন্তু এখন দেখছি সব গাড়ি চলে যাচ্ছে, তো আমরাও এগিয়ে গিয়ে দেখছি যে আলটিমেটলি কত দূর অবধি যাওয়া যাচ্ছে। এতটা আশা করিনি। এই দেখুন, এটা হচ্ছে পুরো টপ ভিউ। কত মানুষ এখনো স্নান করছে, নৌকা চড়ছে, আর এই যে পন্টনগুলো। এত বড় এরিয়া যে আমাদের, হ্যাঁ, আনন্দ মাধব পন্টন পুল 20। তো এটা দিয়ে এই 20 যে পন্টন পুলটা দিয়ে আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে, এটা 20 নম্বর পুল। এটা দিয়ে গেলে আমরা সেক্টর 16 পাবো। এত বড় এরিয়া যে খুঁজতে খুঁজতে আমাদের সন্ধে হয়ে গেল। আমরা এসছি সেই দুপুরবেলা। পন্টন পুলে দাঁড়িয়ে সবাই ফটো নিচ্ছে, স্বাভাবিক, এত সুন্দর বানিয়েছে। আজকের প্রথম চমৎকার হলো এই যে আমরা গাড়ি নিয়ে নাগবাসুকি সাইড থেকে ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেলাম। তো মেলায় একবার গাড়ি নিয়ে ঢুকে পড়তে পারলে পুরো মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে সব জায়গাতেই যাওয়া যাবে। কিন্তু কিছু কিছু পন্টন পুলের ক্রাউড ম্যানেজমেন্টের জন্য বাইক আর গাড়ি ঢোকার বন্ধ রাখা হয়েছে, কারণ শুধু যারা হেঁটে চলে যায় তাদেরকেই ওখান থেকে অ্যালাউ করা হচ্ছে। তো ওখান থেকে যারা সিকিউরিটিতে ছিল তারা আমাদেরকে অন্যরকমভাবে গাইড করার চেষ্টা করেছে অন্য জায়গাতেই যাওয়ার জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কীভাবে আসতে হবে। তো অ্যাট লাস্ট কী করলাম, দুজন পুলিশ অফিসার যারা ওখানে ডিউটি করছিলেন ওদেরকে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়ে তাদেরকে গাড়িতে বসিয়ে আমরা এই অবধি এসে পৌঁছালাম। পুল ক্রস করার পরেই আমরা সেক্টর 16-এ এসে পৌঁছালাম। এবার আমরা যাচ্ছি যে তুলসী মার্গে। হ্যাঁ, ইসকনও আছে, ইসকনেরও আছে। তুলসী মার্গ ঢুকবো। আমরা পৌঁছে গেছি তুলসী মার্গে, সেক্টর নাম্বার 16। এই হচ্ছে আমাদের শিবির, আমরা এখানেই থাকবো আজকে। অনেকটাই খালি হয়ে গেছে, ঠিকই বলেছিলেন ওনারা, অনেক অনেক শিবির উঠে গেছে কারণ শেষের দিকে। তো এখনও সন্ধে হচ্ছে। এখানে একটা ঘাট আছে, তো আমরা সেই ঘাটেই এখন চলে যাচ্ছি স্নান করতে। এসেছি যখন একবার ডুব তো মারতেই হবে। ডুব মেরে নিয়ে তারপরে ফ্রেশ ফিল করব। কখন এসে গেছি? সেই দুপুরবেলা। হ্যাঁ, দুপুরে এসে গেছি, আর এখন গিয়ে আমরা পেলাম আমাদের জায়গা। হ্যাঁ, সঙ্গম ঘাটটা আমরা দেখে এসেছি। ইভেন আমরা পুলিশের নাম্বারও নিয়ে এসেছি। ওনারা বলেছেন কালকে সকাল 9টার পরে যেতে, ওনাদেরকে ফোন করে। তো পুরো ব্যবস্থা হয়ে থাকবে। প্রশাসন সত্যি প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, প্রচণ্ড পরিমাণে হেল্প করছে। খুবই 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 হেল্প করেছে আমাদের সাথে এসে আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে। নিজেদের কাজ অতটা দূর ছেড়ে দিয়ে আমাদেরকে এসছে ছাড়তে। তো ওরা সবাইকে হেল্প করার চেষ্টা করছে, খুবই হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে সব শিবিরগুলো।
ঠান্ডা ঠান্ডা আছে। কত হবে গো টেম্পারেচার তাও? 24-25? না না, আরে কমই হবে, ঠান্ডা লাগছে। আসলে খুব টায়ার্ড লাগছে তো, তাই জন্য ঠান্ডা লাগছে। ফাঁকা ফাঁকা, হ্যাঁ। আর এটাই যখন যেদিনকে স্নানের দিন থাকে সেদিনকে জায়গাগুলো গিজ গিজ করে, গিজ গিজ করে। সঙ্গমে এখনো লোক গিজ গিজ করছে। আপনারা এখনো যারা আসেননি তারা কিন্তু আসতে পারেন, চলে আসবেন, ভয় পাবেন না, চলে আসুন। দেখবেন এখানে সবাই আপনাকে হেল্প করে ঠিক আপনার জায়গা মতন পৌঁছে যাবে। চলে আসুন। এইরকমও ব্যবস্থা আছে যে এলেন, স্নান করলেন, চলে গেলেন, এরকমও অনেকে করছে। তো সেরকম প্ল্যান করলেও করতে পারেন। চলে আসুন। দোনমনায় আছেন, চলে আসুন। আমরা পন্টুনের ওপর দিয়ে হাঁটছি এখন, এই যে যাচ্ছি। এইগুলো বানিয়ে রেখেছে পাশে। আর এইটা হচ্ছে, আরে বাবারে, হ্যাঁ দারুণ, কিন্তু গাড়ি চলে যাচ্ছে। আমরা এটার ওপর দিয়েই এলাম, তাও হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। আজকে রাতটা থাকবো, কালকে রাতটা থাকবো। সব থেকে ভালো হচ্ছে মহিলারা আপনারা যারা আসবেন অনেক কিছু কেনাকাটি করার জায়গা পাবেন। আমি সেগুলোই দেখতে দেখতে এসছি। বেশ অনেক কিছু কেনাকাটি করার জায়গা পাবেন। একটা দোকানে বলছে 10 টাকায় নিয়ে যান, 10 টাকায় নিয়ে যান, হিন্দিতে বলছে, বাট বলছে। সবাই দাঁড়িয়ে এখানে ফটোজ নিচ্ছে, ভিডিওস নিচ্ছে, নেওয়ার মতনই। উফ কি দারুণ লাগছে। যেটা দেখছি না চোখে, সেটা বিশ্বাস করাটা, সূর্যের সানসেট হয়েছে, সে আলোটা জলে পড়েছে। হর হর মহাদেব, জয় গঙ্গা मैया। এই পুরো প্ল্যানটাই কিন্তু সুরেন্দ্র জোর করে আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, জোর করেই। আমি একটু ভয় পাচ্ছিলাম, এত খবর, এত নেগেটিভ নিউজ দেখার পরে, শোনার পরে সত্যি ভয় লাগছিল। আমার মনে হয় আপনারাও ভয় পাচ্ছেন, অনেকেই ভয় পাচ্ছেন। বাট আমরা সাহস করে চলে এসেছি। এখন দেখছি যে না, রিগ্রেট করার মতন কিছু নেই। এখানেও সবাই স্নান করছে। সঙ্গম এখান থেকে একটু দূরেই, তো এখানেও একটা ঘাট যেখানে স্নান করা যায়। আর এই যে এইগুলো হচ্ছে সব চেঞ্জিং রুম, এগুলোতে চেঞ্জ করা যাবে। তো এরা এখন ধরেছে স্নান করার জন্য আমাকে, আমিও করেই ফেলি। চলুন। তো 24 ঘন্টাই করা যাচ্ছে স্নান, ওরকম কোনো ব্যাপার নেই যে একটু পরে করতে দেবে না বা কিছু। 24 ঘন্টাই করতে পারেন স্নান, কোনো অসুবিধা নেই। এই তো নেমে গেছে। আরো দূরে যাও। Hello, Yeah, your name please? my name is Jeremy. So tell me, when did you come here and where are you from? I'm from France. I arrived today. We are the 17, right? Yeah, 17. I traveled many times in India. I think it's my 7th time. So Wow. I travel sometime long, sometime short, sometime only 1 month, sometime 5 months.
But first time in Kumbh Mela and Mahakumbh Mela, the biggest. So yeah, I'm happy I'm here. I found this place very good. Very good. Seems very quiet. Good sleep and tomorrow. directly to here or you are staying anywhere else? I'm staying in Banaras. Banaras. Yes, and then I came here by train So you're alone or you have your friends here? alone. Wow. So what's fascinating about India for you? It's a very long story. Very long story. Yeah, is my father goes to India when I was 2. I stay home, and he told me some stories. So I grew up with the imagination of India, but I didn't know what it is. And so when I have 20, I came by myself. I see and I love, but I fell in love with the country. Which states you have already completed in India? Most of I've been a lot in Himachal Pradesh. Himachal Pradesh. Yeah. Beautiful. Yes, very calm. And I love to, when I travel in India and it get too busy, then I go back Himachal, for resting. Forest. So you professionally you are? Your profession? I'm tattoo artist. Oh, I'm a that's why here. That's Yeah, wow. I am full of tattoo. Lovely. Yeah, I'm tattoo artist. So I travel. I've been lot of Rajasthan, lot of Benares, many places. A bit in the south also. Lovely. Lovely. Yes. Lovely. Thank you so much. Thank You're you. welcome. আমরা যেখানে আছি তার একটা ক্লোজ ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা পেয়েছি হচ্ছে আমাদের ভিআইপি টেন্ট। এতগুলো বেড আছে, বাট আমাদেরকে বলা হয়েছে আমরা 3 জনেই শুধু থাকবো এখানে। দারুণ অভিজ্ঞতা কিন্তু। হ্যাঁ, তার সাথে অ্যাটাচড বাথরুম। কুম্ভে এসে অ্যাটাচড বাথরুমওয়ালা আশ্রমে জায়গায় থাকছো। ও মাই গড, সি সো বিউটিফুল। তাহলে বুঝুন তো কেমন লাগছে আদি? ভালো। ঠান্ডা লাগছে এখন? হ্যাঁ। ঠান্ডা লাগছে তোমাদের? আরে বাহ, চলো গিয়ে কি বাইরে কিছু খেয়ে আসি নাকি? চলো চলো। এখন আমরা এলাম হচ্ছে একদম আমাদের সামনেই রয়েছে এরকম নানান রকম ভুজিয়া দিয়ে উনি মাখছেন, ভুজিয়া মাখা। খেতে তো ইচ্ছা করছে কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। রাত্রিবেলা প্রসাদ আমরা ইয়েতেই আশ্রমেই পাবো, ওই যে আমাদের আশ্রম, ওখানে আমরা পাবো। আর সামনে হচ্ছে চায়ের দোকান, ওখানেও যাব। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে, চুলটা ভিজে আছে। যতই জ্যাকেট গায়ে দিই চুলটা যেহেতু ভিজে আছে ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এই ঠান্ডাটা কিন্তু কলকাতা মিস করছি। মনের মতন করে বানাচ্ছে। আচ্ছা তুমি কি নিচ্ছ, মুড়ি না কি? আচ্ছা মুড়ি মাখা নিচ্ছি আমরা, সব কিছু মিশিয়ে, তাই তো? আচ্ছা খাও খাও। কি ব্যাপার মিস্টার হেলথ কনসিয়াস? মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি। মুড়ি, বাদাম, একটুখানি সেও আছে, আর লঙ্কাও আছে। ভালো লাগছে। কত নিল এটা? 20 টাকা। 20 টাকা। সারাদিন খিদে পেয়েছে না? সারাদিন খাও খাও, শেষ করো শেষ করো, গুড বয়ের মতন খাও। এমন খুব কম, দুবারই খেতে হবে। খিদে পেলে এরমই হয়। এরপরে চায়ের দোকানে যাব। তাহলে মাঝে মাঝে তুমি কিন্তু আমাকে নিয়ে যাবে, তাহলে লেকে টেকে নিয়ে যাবে, তাহলে আমরা এরকম মুড়ি মাখা খাবো। কতদিন যাই না, মুড়ি মাখা খাই না, তারপরে আর কি কি খাই না আমরা, ঘটি চানাচুর খাই না, ঘটি গরম খাই না। নিয়ে যাবে, খাওয়াবে। কথা দিচ্ছে কিন্তু যে আমাকে লেকে তবে নানা রকম জায়গায় নিয়ে গিয়ে এগুলো খাওয়াবে, কথা দিল, কথা রাখতে হবে।
কথা না রাখলে শাস্তি আপনারা ঠিক করুন, আমাকে কমেন্ট বক্সে জানান। যদিও কথা ভিডিওটা দেখিয়ে দেবেন। হ্যাঁ, ও বাবা, যদি কথা না রাখে তাহলে শাস্তি কি হবে সেই শাস্তিটা আপনারা ঠিক করুন, করে আমাকে কমেন্ট বক্সে জানান যে কি শাস্তি দেওয়া যেতে পারে এই লোকটাকে। তো রাত্রিবেলার প্রসাদ আমরা এখানেই পাচ্ছি, আশ্রমে দিয়েছে হচ্ছে লুচি, ভাত, 2 রকমের তরকারি, বোঁদে, গরম জল, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো প্রসাদম খেয়ে আমরা আজকে এখানেই ডিনারটা শেষ করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2 কুম্ভ মেলাতে আমাদের। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি সঙ্গমে স্নানের জন্য। কেমনভাবে এলাম সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে এসে বেশ ভালোই লাগছে। কি করলাম, কেমন কি করলাম দেখাচ্ছি। আমরা চড়ছি টোটো। আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে সঙ্গমের দিকে। প্রথম এটা হচ্ছে লোয়ার সঙ্গম, এটা হচ্ছে লোয়ার সঙ্গম রোড। সঙ্গমের দিকে যাচ্ছি। সকাল সকাল আগে স্নানটা সেরে নেব, তারপরে ঘুরবো। আমাদের ভারতবর্ষে 13খানা আখাড়া আছে যারা কুম্ভ মেলায় পার্টিসিপেট করে, এবং এই 13খানা আখাড়া অখিল ভারতীয় আখাড়া পরিষদের দ্বারা রেকগনাইজড। এরাই আখাড়াগুলোই হচ্ছে কুম্ভ মেলা রিচুয়ালস আর প্রসিজারের মেন অ্যাট্রাকশন। সব থেকে বড় আখাড়া এবং সব থেকে পপুলার আখাড়া হচ্ছে জুনা আখাড়া, যেটা শিব ঠাকুরকে পুজো করে। দ্বিতীয় সর্ববৃহৎ আখাড়া হচ্ছে শ্রী পঞ্চায়েতি নিরঞ্জনী আখাড়া, যেটা 904 খ্রিস্টাব্দে গুজরাটে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সব থেকে পুরনো আখাড়া হচ্ছে শ্রী পঞ্চ অটল আখাড়া, যেটা গণেশজিকে পুজো করে। সব থেকে পুরনো আখাড়া যেটা গণেশজি এবং দত্তাত্রেয়জিকে পুজো করে, সেটা হচ্ছে শ্রী পঞ্চদশনম আহ্বান আখাড়া। সব থেকে মজার ব্যাপার হলো 2015 সালে ট্রান্সজেন্ডার রাইটস অ্যাক্টিভিস্ট লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী একটি আখাড়া তৈরি করেন যার নাম হচ্ছে কিন্নার আখাড়া। তো দেখুন, হিন্দু ট্র্যাডিশনস সময়ের সাথে সাথে নিজেদের কিন্তু ইভলভ করতে থাকে। এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় বিউটি বলতে পারেন, বা প্রগ্রেসিভ মাইন্ডসেট বলতে পারেন। ডমরু দুয়ার থেকে যেতে হবে আমাদের। বাবাজিরা আমরা শাস্ত্রী ব্রিজের উপর থেকে সঙ্গম নোজ আর সঙ্গম মেলা গ্রাউন্ড সব দেখেছিলাম। এখন আমরা লোয়ার সঙ্গম রোড হয়ে পিপাপুলের সাথের দিকে যাচ্ছি, এবং এইখান থেকে শাস্ত্রী ব্রিজ এবং অন্যান্য ব্রিজগুলো দেখা যাচ্ছে। আমরা সেক্টর 16 থেকে সেক্টর 19 অবধি একটা টোটো করে আসলাম, 100 টাকা ভাড়া নিল, এবং সেক্টর 19 থেকে ডুমরু দুয়ারের এন্ট্রান্স অবধি একটা বাইকে করে আসলাম, যেটা 150 টাকা ভাড়া নিল। দারুণ এক্সপিরিয়েন্স বাইকের, কিন্তু বাইকেরটা ভিডিও করা যায়নি। আমরা এখন এন্ট্রি করছি ডমরু দুয়ার থেকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আতিথের জন্য আমার স্পেশালি বেশি ইচ্ছা ছিল মহাকুম্ভতে আসার, কেন ও তো এই জীবনে আর করতে পারবে না, আমরাও করতে পারবো না। তো
এখানে আসতে পেরে এবং এটা অনুভব করতে পেরে এত ভালো লাগছে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। যেগুলো সব টিভিতে দেখছিলাম এখন সামনাসামনি দেখতে পাচ্ছি। যেটা বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষই কিছু না বুঝতে পারে ভিড় যেদিকে যাচ্ছে সেদিকেই হেঁটে বেড়াচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানেই না যে তারা কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে। আমরা হেঁটে একটা ওই দিকটায় যাচ্ছি, তারপর একটা নির্দিষ্ট ঠিকঠাক জায়গা দেখে নেমে পড়বো। কুম্ভ মেলা প্রতি 3, 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। এটা পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় এবং যে কোনো টাইপের গ্যাদারিং। মহাকুম্ভ সবসময় প্রয়াগরাজেই হয়। বাকি 3টে জায়গা হলো হরিদ্বার, গঙ্গা নদীর তীরে, নাসিক গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে। গতকাল সেক্টর 16-র পাশে স্নানঘাট 24-এ স্নান করে আমরা দারুণ তৃপ্তি লাভ করেছিলাম। আজ আমরা সেক্টর 21-এ 1 নম্বর স্নানঘাটে এসেছি ডুবকি নিতে। এখন রৌদ্র আছে, পরিবেশ বেশ গরম, তাই জন্য স্নান করতে খুব মজা লাগবে। ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে সবই তো নিয়ে এসেছি, কিন্তু গামছা দুটো রেখে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু আন্ডারওয়্যার পরে নামিনি, সুইম ট্রাঙ্ক পরেই নেমেছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। সাফাই কর্মীরা অক্লান্তভাবে স্থানটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছে এবং ওদের মধ্যে কোনো বিরক্তি অনুভব করতে পারলাম না। ওই যে ওখানে আলাদা করে একটা পুরো ব্যারিকেড করে দিয়েছে যাতে জলের ওই দিকটায় কেউ যেতে না পারে। যখনই কেউ ওটার ওপরে উঠছে বা কিছু বদমাশি করছে অমনি সঙ্গে সঙ্গে বাঁশি বাজাতে শুরু করছে। আর এখানে অনেক চেঞ্জিং রুমও আছে মহিলাদের জন্য, সেখানে আপনারা নির্দ্বিধায় চেঞ্জ করতে পারেন স্নান করার পরে। রুচিকা শুনেছিল নদী খুব নোংরা, তাই একটু হেজিটেট করছিল, কিন্তু এখন তো আমরা এসে দেখতে পাচ্ছি নদী যথেষ্ট পরিষ্কার। আপনারা কেমন দেখছেন জানাবেন। আমরা মহাকুম্ভে কোনো পাপ বা পুণ্যের ডুবকি নিতে আসিনি বা স্নান করতেও আসিনি। আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল এত বড় একটা জায়গায় এত বড় সুন্দর একটা জিনিস অর্গানাইজ হচ্ছে, সেটাকে দেখা, জানা, অভিজ্ঞতা সঞ্চয় করা এবং তার সাথে উপরি পাওনা অবশ্যই স্নান আর ডুবকিগুলো। আর আমরা তো একাধিক জায়গায় স্নান এবং ডুবকি নেওয়ার সুযোগও পেয়ে গেলাম। তো খুব ভালো লাগছে, আপনাদেরও আশা করি দেখতে ভালো লাগছে। অসাধারণ ক্রাউড ম্যানেজমেন্ট। যারা না এসে কমেন্ট করছেন তারা বুঝতে পারবেন না, যারা এখানে এসছেন তারাই শুধু রিয়েলাইজ করতে পারবেন যে কি অসাধারণভাবে ক্রাউডকে ম্যানেজ করা হচ্ছে। এক্সেলেন্ট জব। আদিতকে ব্যাগ পাহারার দায়িত্বে বসিয়ে আমি আবার জলে নেমে পড়লাম। নিজেকে আটকে রাখা খুব কষ্টকর। এত সুন্দর ওয়েদারে আরেকবার দ্বিতীয়বারের জন্য আমি নেমে পড়েছি জলে। প্রয়াগরাজে এই মুহূর্তে 1 কোটির বেশি লোক আছে, কিন্তু কারোর মুখে কোনো বিরক্তি বা কষ্ট বা স্ট্রেস দেখতে পেলাম না। সবাই খুব আনন্দ করে নিজের নিজের গন্তব্যে এগিয়ে চলেছে, স্নান করছে, আনন্দ করছে, একদম খুশি মনে আছে। কলকাতা থেকে যখন আসার প্ল্যান হচ্ছিল তখন আমার একটুও ইচ্ছা ছিল না, কারণ আমি অনেক রকম শুনেছিলাম কথা যে খুব নোংরা আছে, তারপরে মেয়েদের খুব একটা ড্রেস চেঞ্জের ব্যবস্থা নেই, অনেক রকমই শুনে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি পুরো জিনিসটাই অন্য। যথেষ্ট ভালো জল, 3 বার ডুব দিলাম 3 জায়গায়, খুবই আনন্দ হচ্ছে। আর ড্রেস চেঞ্জ নিয়েও মহিলাদেরকে বলতে চাই কোনো অসুবিধা নেই, প্রচুর চেঞ্জিং রুমস আছে। কিন্তু ক্রাউড ম্যানেজমেন্টের জন্য প্লাটুন ব্রিজগুলো 1 ওয়ে করা ছিল। মেন সঙ্গম নদীর দিক থেকে জুসি সাইডের লোকজন আসতে পারছিল, কিন্তু জুসি সাইড থেকে কেউ সঙ্গম নদীর দিকে যেতে পারছিল না। দারুণ ক্রাউড ম্যানেজমেন্ট। এর জন্য আমরা কোনো অভিযোগ করছি না, বরঞ্চ তারিফ করছি যে এত সুন্দর করে ক্রাউড ম্যানেজমেন্ট হয়েছে। যদিও নিজেদের মনে একটু দুঃখ ছিল যে সঙ্গম নদে স্নান করতে পারছি না, কিন্তু বাকিটা হলো চমৎকার।
বাকি ভিডিওতে সেই চমৎকারটা আপনারা দেখতে পারবেন। স্নান করে ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেছিল, খুব খিদেও পেয়ে গেছিল। তো আশ্রমের প্রসাদ খেয়ে আমরা একটুখানি ঘুমিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম সঙ্গম নদীর দিকে। দেখতে থাকুন যে কি কি ঘটতে চলেছে। আমরা বিকেলে বেরিয়ে ভাবছিলাম একটু চা খেয়ে সেক্টর 5 and 6-এ হেঁটে হেঁটে ইনস্টলেশনসগুলো দেখতে যাব। তো চায়ের স্টলের দিকে যখন এগোচ্ছিলাম তখন এসএসবি কর্মী রফিক সাহেব ওখান থেকে যাচ্ছিলেন। তো ওনার সাথে আমি যেরকম সব আমার স্বভাবের মতন ওনার সাথে একটু গল্প করা শুরু করলাম। 2-4 মিনিটের মধ্যে বললাম যে আমরা তো সঙ্গম নদীতে স্নান করতে পারিনি। তো উনিও তখন বললেন আমরা একটা দলকে নিয়ে তো সঙ্গম নদীর দিকেই যাব। এখন কি কাকতালীয় ব্যাপার, দুজনের একসাথে কথা হয়ে গেল একই টপিকের উপর, এবং আমাদের যাত্রা শুরু হলো সঙ্গম নদীর উদ্দেশ্যে। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সাথে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। রাশিচক্র অনুসারে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে কুম্ভ মেলার তারিখ ঠিক করা হয়। বিশ্বাস করা হয় এই সময়গুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলো প্রভাবিত হয়। স্বাভাবিক কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর অনুষ্ঠিত হয়। অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগে অনুষ্ঠিত হয়। যখন সম্পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি স্থানে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে অনুষ্ঠিত হয়, যা গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে তৈরি করা হয়। 144 বছর পর প্রয়াগে মহাকুম্ভ মেলা পালিত হয়। সেই সময়কালে বিভিন্ন রাশিতে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি কোন অবস্থানে থাকে তার উপর নির্ভর করে কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয়। এই বছর মহাকুম্ভ যেটা হচ্ছে 144 বছর পরে প্রয়াগরাজে, সেটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে এবং এত বড় স্কেলে অর্গানাইজ করা হয়েছে, এত রকম ফেসিলিটি দেওয়া হয়েছে যে শুরুর দিকে ইউটিউব ব্লগস এবং মিডিয়ার পাবলিসিটি দেখে আমার মতন অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি লোক গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বা অন্যরকমভাবে মহাকুম্ভে চলে এসেছেন, যারা এর আগে কোনোদিন আমার মনে হয় প্রয়াগ বা কোনো জায়গার কুম্ভেই গিয়ে অ্যাটেন্ড করেনি। তো ওখানে গিয়ে সুরেন্দ্র বলাতে উনি বললেন যে হ্যাঁ ওনারও কিছু লোক আসছেন, উনি ওনাদেরকে নিয়েও, গুজরাট থেকে আসছেন, উনি ওনাদেরকে নিয়েও যাবেন সঙ্গমের কাছে গাড়ি নিয়ে। তো আমাদের বললেন তাহলে চলুন আমাদের সাথে, আপনারাও আমাদের সাথে তাহলে চলুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো উনি এতক্ষণ আমাদের গাড়িতেই ছিলেন, তারপর ওনার যে লোকেরা এসে গেলেন, তারপরে উনি ওনার গাড়িতে করে গেলেন। দেখুন এই জায়গাটাতেই সকালবেলা আমরা এসেছিলাম, পায়ে হেঁটে আমরা ঢুকেছিলাম, আর সন্ধেবেলা ঠিক আলোগুলো জ্বলার পরে একদম অন্যরকম হচ্ছে, অন্য একটা জায়গা, ওখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। এখানে গাড়ি কিন্তু অ্যালাউ নেই, কিন্তু যেহেতু বিএসএফ এর লোক আছেন উনি আলাদা করে করে নিয়ে যাচ্ছেন। যখন আমি কুম্ভের জন্য প্রথম প্ল্যান করা শুরু করি জানুয়ারি 3rd উইকে, তো তখন আমার সাথে যারা কথা হয়েছিল তারা আমাকে সেক্টর 24-এ আড়াইল ঘাটের দিকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো ওইখানে কেন সুবিধা হতো যে দিকে অনেক রকম বেশি অ্যাক্টিভিটিও করা যায়, প্লাস বোটিংও করা যায়। কিন্তু আসার কয়েকদিন আগে আমি একটা প্ল্যান বি অল্টারনেটিভ তৈরি করার জন্য একজনের সাথে কমিউনিকেট করি এবং সেক্টর 16-এ থাকার ব্যবস্থা হয়ে যায়। ঘটনাচক্রে আজকে যখন শাস্ত্রী ব্রিজ ক্রস করার পরে আড়াইলে যাওয়ার ফ্লাইওভারে এত ট্রাফিক, 1 ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম, তখন আমরা ডিটুর করে নাগবাসুকির দিকে আসা শুরু করে তারপর যখন গাড়ি নিয়ে ঢোকার পারমিশন পেয়ে গেলাম, তো তখন আমরা সেক্টর 16-এ আসলাম। সেক্টর 16-এ আসার পরে এবার দেখুন ঘটনাচক্রে এনার সাথেও আলাপ হয়ে গেল। এখন আমরা কুম্ভের সঙ্গম নদী অবধি যাওয়ার সুযোগও পেয়ে যাচ্ছি।
এইবার শুধু ভিড়টা দেখুন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তো এখানে আছেই, বিদেশ থেকেও বেশ কিছু পর্যটককে আমরা এখানে দেখলাম। একজনের ভিডিও তো রুচিকা আপনাদেরকে অলরেডি শুনিয়েছে, তার অভিজ্ঞতাও শুনিয়েছে। এবং শুধু এই ভিড়টাকে শুধু দেখুন এবং এনজয় করুন এবং ভাবুন, কোনো আগাম নোটিফিকেশন ছাড়া ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ঠিক পৌঁছে গেছে কুম্ভমেলা অনুভূতি লাভ করার জন্য। আমরা একদম এখন সঙ্গম নোজে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি সঙ্গম নোজ থেকে মাত্র 50 মিটার দূরে পার্ক করা আছে। 50 মিটার হেঁটে আমরা এইখানে সঙ্গম নোজ অব্দি পৌঁছালাম স্নান করার জন্য। আপনারা চারিদিকের পরিবেশটা শুধু দেখুন এবং আমরা যে পজিটিভ ভাইব, পজিটিভ এনার্জি ওখানে ফিল করতে পেরেছি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। যেহেতু কোনো প্রস্তুতি ছাড়া আমরা হঠাৎ করে স্নানের জন্য চলে এসেছি, তো রুচিকা এবং আদিত নিজেদের স্নানের জামা কাপড় আনতে পারেনি, সেটাও ঘটনাচক্রে হয়ে গেল। মিরাকেলসগুলো দেখতে থাকুন। এই হচ্ছে সঙ্গম নোজ, চলুন দেখাচ্ছি। হর হর মহাদেব। যতটা কাছে যেতে পারবো দেখাবো। ওদিক দিয়ে যমুনা, ওদিকে গঙ্গা। এই যে দেখুন, আমার সকালবেলায় স্নান করে পরার জন্য একটি পাঞ্জাবি এবং পায়জামা ছিল, সেটা ব্যাগের মধ্যেই থেকে গেছিল। রুচিকা সেটা সদ্ব্যবহার করে স্নান করার সুযোগ পেয়ে গেল। আর আদিতের একটা এক্সট্রা ট্র্যাক প্যান্ট সবসময় ব্যাগের মধ্যে থাকে, সেটার জন্য আদিতও সুযোগ পেয়ে গেল। জয় গঙ্গা মাইয়া। প্রচুর চেঞ্জিং রুম থাকার জন্যে পুরুষ বা মহিলা কারোরই ড্রেস চেঞ্জ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো যারা এইবারের কুম্ভ মেলা অর্গানাইজ করেছে তাদের অসম্ভব অভিজ্ঞতা থেকে ছোট ছোট ডিটেলসগুলোকেও নজর রেখে সেগুলো সলিউশন অফার করা হয়েছে। এই জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে না। সঙ্গম নোজে যেহেতু কোটি কোটি লোক স্নান করছে এবং পুজো দিচ্ছে, তাই এখানে জলের মধ্যে প্রচুর দুধ বা ফুল বা অন্য জিনিস পড়ছে। কিন্তু সাফাই কর্মীদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা নিরলসভাবে 24 ঘন্টা পরিষ্কার করে চলেছে। তো সব থেকে যদি কাউকে বেশি ধন্যবাদ দিতে হয় তারা হচ্ছে আমাদের সাফাই কর্মীরা। আদিত গতকাল রাত্রিবেলা স্নান করেছে গঙ্গাতে, খুব ঠান্ডা ছিল তখন। আজকে সকালে দ্বিতীয়বার স্নান করেছিল। তো তৃতীয়বার স্নান করানোর সময় আমরা একটুখানি সংশয় ছিলাম যে আদিতকে স্নান করাবো কিনা, যদি ঠান্ডা বা জল এসে যায়। কিন্তু দেখলাম যে ওর মধ্যে এত ফুর্তি স্নান করার জন্য, জলকে এত ভালোবাসে, তো ওর জন্যই জলে নামার জন্য আরো বেশি উৎসাহ পেলাম। কিন্তু দেখুন কি সুন্দরভাবে আমাকে প্রথমে চুপকি দিয়ে দিল। আবার আমাকে বুদ্ধ বানিয়ে দিল।
নদী থেকে কি এত তাড়াতাড়ি উঠে যাওয়া যায়? আদিতকে রেখে আমি আবার চলে এসেছি স্নান করতে। পবিত্র ডুবকি দেওয়া শেষ, স্নান করাও শেষ। এই এক দারুণ অভিজ্ঞতা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা ডুবকি দিয়েছেন তারা তো বুঝতেই পারছেন অনুভূতি কীরকম হয়। আর যারা এখনও দেওয়ার সুযোগ পাননি, হয় এবার নইলে পরের বার অবশ্যই আসবেন। আর আমার তো মনে হয় যেহেতু এই সঙ্গম সারা বছর ধরেই এখানে নদী বয়ে চলেছে, তো বছরের যে কোনো সময় এসেই ডুবকি দেওয়া যেতে পারে। বরঞ্চ সেটা ভালো হবে যখন ভিড় কম থাকবে, অনেক বেশি সময় ধরে নিজের মতন করে আনন্দ করে সেগুলোকে সময়টাকে উপভোগ করা যাবে। বাট এই ভিড়ের মধ্যে মহাকুম্ভের এক্সপিরিয়েন্সের মধ্যে ডুবকি দেওয়ার মজাটাই আলাদা। যদিও আমার এই যাত্রা, মহাকুম্ভের যাত্রা শুধু ডুবকির জন্য ছিল না, আমাদের আসার মেন উদ্দেশ্যটা ছিল মহাকুম্ভ এত বড় যে যজ্ঞ হচ্ছে, কর্মযজ্ঞ হচ্ছে, সেইটাকে এক্সপিরিয়েন্স করা। এটা হচ্ছে রামফল। वनवास के दौरान राम ने ये फल खाया था। ये है सच में? हाँ सच में बाबू, मजाक नहीं कर रहा। टेस्ट प्लेस है ना बिल्कुल? मीठा है, मीठा है। है? इधर? पहले मीठा लगता है। দিল্লি। এইবার আমরা যাচ্ছি হনুমান মন্দিরে। এখানে গঙ্গা আরতি হচ্ছে। সাথে চেনা পরিচিত কেউ না থাকলে খুব মুশকিল। যখন আসবেন বাচ্চাদের একদম হাত ভালো করে শক্ত করে ধরে রাখবেন। আমরা যে দুয়ারটা দিয়ে ঢুকলাম সেটা অ্যাকচুয়ালি এক্সিট দুয়ার, বাট এত ভিড় বেড়ে যাচ্ছিল বলে তাই জন্য আমাদেরকে ঢুকিয়ে দিল। অনেক গ্রুপই ঢুকলো। অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ঢোকার রাস্তা, আর এইদিকে হচ্ছে গর্ভগৃহ, কিন্তু এখন 8 ঘন্টা দাঁড়াতে হবে, কারণ বললো যে আরতি হবে 8 ঘন্টা, তাই জন্য পেছন দিয়ে চলে যাচ্ছে। ওই যে দূরে এটা হচ্ছে প্রয়াগরাজ কিলা। ওরই পাথর দিয়ে ওখান থেকে এক্সটেনশন হয় কিন্তু এই মন্দিরটাই, মন্দিরের দেওয়াল এই পুরোটাই কিন্তু প্রয়াগরাজ কিলার। এখন ওই কিলার ভেতরে থাকে হচ্ছে আর্মি, ওটা আর্মি ক্যান্টনমেন্ট হয়ে গেছে। ভিড় বাড়ছে কারণ 8 ঘন্টা এখন দাঁড়াতে হবে, তো প্রচুর ভিড় বাড়ছে। ওই যে ওটা এন্ট্রি, দেখি এখানে লাগবে, ওখানে লাইন লেগেছে। মন্দির দর্শন করলাম, প্রচণ্ড ভিড় ছিল, এক্সিট দিয়ে ঢুকেছিলাম, দেখলেনই তো। তো তারপরে যখন আরতি শেষ হলো আমাদেরকে একটা দিক দিয়ে যেতে বললো, সেখান থেকে গেলাম। প্রচণ্ড ভিড় ছিল, ভালো মতন দর্শন তো হলো। এবার যাবো আমরা আশ্রমে গিয়ে, এখন একটু চা খাচ্ছি, তারপরে যাবো আশ্রমে গিয়ে মানে রাতের প্রসাদ পেয়ে তারপরে আমরা রেস্ট করবো। আমরা যাচ্ছি হচ্ছে এখন আশ্রমে ফেরত। এবার কালকে সকালে রওনা দেব, দেখি কখন রওনা দিই। 3 বার স্নান করার সুযোগ পেলাম আমরা, দারুণ কাটলো আমাদের সময়, দারুণভাবে। লাস্ট ঝলক। এবার যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে দাঁড় করে রেখেছিলাম সেখানে, আর এই যে টিম সামনে খুব হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল। আমরা যখন হনুমান মন্দিরে এসেছি আমি আলাদা হয়ে গেছিলাম সুরেনের থেকে, কিন্তু এই গ্রুপেরই 2 জন ছিলেন যারা একদম আমাকে খুব সাবধানে ভিড়ের মধ্যে ধরে নিয়ে যাওয়া, দর্শন করানো, সব করিয়ে ফেরত নিয়ে এসছে। খুবই ভালো। সবাই টাটা করছে, শেষ ভিডিও। সবার সাথে দেখা হবে, দেখবেন। ভিড়টা দেখুন শুধু, হ্যাঁ। আচ্ছা, সাধু বাবারা এখানেই বসে আছেন। হ্যাঁ, অনেক সাধু বাবা আছেন, অনেকেই চলে গেছেন। যেটা জানতে পারলাম যে বেশিরভাগই নাগা সাধুরা হচ্ছে জুনাগড়ের, তো
তো ওখানে জঙ্গলে নাকি 26 তারিখ মানে শিবরাত্রির দিন নাকি বড় পুজো হবে, যেই পুজোতে তাদের মান্যতা আছে যে শিব ঠাকুর স্বয়ং আসেন। তো তাই জন্য সব নাগা সাধুসরা, যারা নাগা সাধু তারা বেশিরভাগই চলে গেছে। এইবার আপনাদের দেখাবো আমাদের গাড়িটা কোথায় রেখেছি। ওটা রাখার সৌভাগ্য হয়েছে বলে আমরা এত কমফোর্টেবলি হাঁটতে পারছি আর যেতে পারছি। প্রথমে 50 মিটার দূরে রেখেছিলাম। প্রথমবার যে রেখেছিলাম সেটা সঙ্গম থেকে 50 মিটার দূরে ছিল, আর এইটা হচ্ছে কত 500 মিটার হবে। হনুমান মন্দির যেতে 500 মিটার মতন আমাদের লাগলো গাড়ি রেখে, আর সঙ্গম থেকে 50 মিটার দূরে ছিল আমাদের মাত্র, মানে গাড়ি রেখেই আমরা নেমে গেছি জলে এরকম। আর এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 কি 9:45 বাজবে, পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। কেমন লাগছে? এনারা নিজেরাই বলছেন যে আমরা ডিসেম্বর থেকে আছি, মানে বিএসএফ এর লোকেরা বা যারা কাজ করছেন কনস্ট্যান্ট তারা ডিসেম্বর থেকে আছেন। বলছে এখন কেমন লাগছে, একটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কেমন লাগছে। সব কিছুরই তো একটা শেষ আছে, কিন্তু খুব সুন্দর শেষ হলো। এই দেখুন, এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একদম একটুখানি হেঁটে গেলেই তারপরে সঙ্গম। বড় ওই লাইটগুলো জ্বলছে, ওখানে হচ্ছে সঙ্গম। থ্যাঙ্কস টু এই স্যার, ইনি আমাদের ছিলেন বলে সব হলো আজকে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই 2 দিন কেমনভাবে কেটে গেল বুঝতে পারলাম না, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। 3 বার আমরা স্নান করতে পেরেছি, 3 বার, 2 দিনে 3 বার, মানে যখনই চান্স পাচ্ছি গিয়ে ডুব দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আমাদের ব্লগটা, আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল লিভিং হ্যাপি লিভ উইথ SRA কে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও ব্লগ যদি আপনাদের দেখতে হয় তাহলে আমাদের বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। আর লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা, আশা করছি আপনাদের কাজে লাগবে। যারা যারা এখনও আসেননি, প্ল্যান করেছেন বা দোনমনো করছেন, তারা চলে আসুন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে গিয়ে বেরোলে আমরা এমন জায়গা থেকে এক্সিট করছি যেখানে গুগল ম্যাপই দেখাচ্ছে, ম্যাপই নেই। भैया भैया কেমন 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 জায়গা দিয়ে বেরোচ্ছে। भैया, সামনে মনে হয় হাই রোড, भैया। রাস্তা দেখতে পাচ্ছি। हाई रोड कहाँ पे मिलेगा? हाई रोड बनारस जाना है। हाँ आपको अगर बनारस जाना है हाँ इधर तो आप जाम में फंस जाएंगे। हाँ ठीक है। हाँ इधर से आप सीधा निकलिए गारापुर। हाँ क्या पुल? गारापुर तकिया। गड़ापुर। हाँ बेटा पत्ती होती है, को पकड़ लीजिए, सीधा आप 700 रोड आ जाएगी। हाँ तो 700 से आप जाइए, हाईवे पकड़ लीजिए। आपके पीछे पीछे जाए कहाँ तक? नहीं हम तो यहीं पे रहेंगे। अच्छा हमको आप 700 से हाईवे पकड़ लेंगे, सीधा बनारस। 700